সিনেমা, ড্রামা, সিরিজ শুধু কি এন্টারটেইনমেন্ট নাকি কমিউনিকেশন, কানেকশন, ইনফরমেশন? সিলভার স্ক্রিন কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, হাজার গল্প, হাজার উপস্থাপনা, অ্যাকশন, ড্রামা, অ্যাডভেঞ্চার, রোম্যান্স, সারা দুনিয়ায় নজরদারি। আমরা জানাবো, সিদ্ধান্ত আপনাদের। জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্টস বায়োস্কোপ 24, সাথে আছি সামিয়াল মেহেদি। বাহুবলীর পর আরেক বিশাল পরিসরের যে সিনেমা এখন দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো দুনিয়ায় দারুণ ব্যবসা করছে এবং আলোচনায় রয়েছে, তার নাম পনিয়িন সেলভান। তামিল সাহিত্যে অনেকের মতেই সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত পনিয়িন সেলভানকে বড় পর্দায় নিয়ে এসেছেন গুণী পরিচালক মণিরত্নম, যার খ্যাতি তো কেবল দক্ষিণেই নয়, বলিউডেও কিন্তু দুর্দান্ত। মুক্তির আগে থেকেই বিশাল হাইপ ছিল এই পিরিয়ড সিনেমা নিয়ে। একেই অসামান্য একটা কাহিনী, সেই সাথে বিশাল আয়োজন, তারকায় ভরপুর, আর সব কিছুর রূপকার যদি মণিরত্নমের মতো একজন গুণী কারিগর হন, তাহলে আর কি লাগে। এইরকম একটা সিনেমা বিশ্বজুড়ে 500 কোটি রুপির মতো এরই মধ্যে আয় করে ফেলেছে, হয়তোবা সামনে আরও আয় করবে, হয়তো হাজার হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে। চলুন আমরা পনিয়িন সেলভান নিয়ে আজকে জেনে নেই। মূল উপন্যাস 5 খণ্ডের হলেও সিনেমায় এই কাহিনী কিন্তু 2 পর্বে সমাপ্ত করবেন পরিচালক। আগামী বছরেই দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে। আয়োজন বিশাল হলেও অত্যন্ত দ্রুত প্রথম পর্বের কাজ শেষ করেছেন মণি। দ্বিতীয় পর্ব যত তাড়াতাড়ি আসবে দর্শকদেরও ততই ভালো, এই কথা তো বলাই যায়। আপাতত ছবির প্রথম পর্বতে ছিলেন বিক্রম, ঐশ্বরিয়া রাই, তৃষা কৃষ্ণন, কার্তি, প্রকাশ রাজ, জয়ম রবির মতো দারুণ সব তারকারা। পনিয়িন সেলভান বা PS1 এর বাজেট কিন্তু বিশাল। $70 মিলিয়ন ব্যয় হয়েছে এই সিনেমা নির্মাণের জন্য। তারকায় ভরপুর এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে গল্পের সময়কার চোল অধিপতি রাজ চোলের সিংহাসন আরোহণ, প্রাসাদ ষড়যন্ত্র, ক্ষমতার দখল, প্রেম, এই সমস্ত কিছু নিয়ে। এই হবু রাজাই হচ্ছেন পনিয়িন সেলভান। মানে পনিয়িন সেলভান হচ্ছে আসলে একটা উপাধি, যার মানে হচ্ছে সব রাজাদের রাজা, এবং এই উপাধি তাকে দিয়েছিলেন তার অনুগত প্রজারা। তার বাবা যখন সিংহাসন ছেড়ে দিতে নিচ্ছেন এবং সেই সময় তিনি যখন সিংহাসনে বসতে যাবেন, তখনই তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন। রাজপরিবারের অন্য সদস্যরা মিলে ষড়যন্ত্রের এক কুটিল ফাঁদ পাতে এবং প্রতিদ্বন্দ্বীরা মিলে তাকে খুন করার পরিকল্পনা করে। আর এই ষড়যন্ত্রের নেতৃত্ব দেন ক্ষমতাধর অভিজাত এক নারী, যার নাম নন্দিনী, এবং এই চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই ধরেছেন, এই সিনেমায় কিন্তু ঐশ্বরিয়া রাইকে দেখা যাবে একটা নেগেটিভ চরিত্রে। তিনি রাজ চোলের ভাই আদিত্যর প্রণয়ী এবং একই সাথে এই ষড়যন্ত্রের মূল রূপকার। তার এই ষড়যন্ত্র প্রতিহত করতে চান রাজকুমারী কুন্দাবাই, যে চরিত্রে রয়েছেন তৃষা কৃষ্ণন। পনিয়িন সেলভানের গল্প আসলে তামিলদের কাছে অন্যরকম একটা আবেগের ব্যাপার। 1955 সালে প্রথম তামিল ম্যাগাজিন কালকিতে পনিয়িন সেলভান উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করে এবং এর লেখক ছিলেন কালকি কৃষ্ণমূর্তি। 2000 পৃষ্ঠার এই ঐতিহাসিক কল্পকাহিনীর একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। এই বিশাল কাহিনী যখন বিগ স্ক্রিনে এমন আয়োজনে এসেছে, দর্শকদের কিন্তু উল্লাসের কোনো কমতি ছিল না। আর সত্যি বলতে নির্মাণে কিন্তু মণি কোনো জায়গায় এতটুকুও কমতি রাখেননি। সেট ডিজাইনিং থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু এক কথায় অসাধারণ। ওই সময়কার যে আবহ, সেটা তিনি একদম পুরোপুরি ফুটিয়ে তুলতে পেরেছেন। আর ভিজুয়াল এফেক্টসও চমৎকার, সাবলীল। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন AR রহমান, কাজে এই সুর সঙ্গীত যে মুগ্ধতায় ভরা হবে তা তো বলারই অপেক্ষা রাখে না। তার কথা নতুন করে বলার কোনো প্রয়োজনও নেই। এই সিনেমার সঙ্গীতও অসাধারণ। সিনেমাটিতে বেশ কিছু যুদ্ধ দৃশ্য রয়েছে যেগুলো বড় স্ক্রিনে দেখার জন্য সেরা। আলাদা করে কোনো শিল্পীর কথা না বলে বলা যায় যে প্রতিটি চরিত্রই কিন্তু মূল গল্পের যে আবহ তা ধরে রাখতে পেরেছে। সিনেমার শেষ দিকে বাকি যে গল্প, সেটা আরও কীভাবে এগিয়ে যেতে পারে এবং সেটার বিস্তৃতি কীভাবে হবে, তার এক ধরনের ইঙ্গিত তো দেওয়াই হয়েছে। রয়েছে অনেক প্রশ্ন, তবে সেসবের উত্তর জানতে দর্শকের আশা করি ততটা অপেক্ষা করতে হবে না। যেমন কিনা কাটাপ্পা বাহুবলীকে কেন মেরে ফেললো, এই প্রশ্নের উত্তরের জন্য অনেক দিন সবাইকে অপেক্ষা করতে হয়েছে। আরেকটা হরর ঘরানার শর্ট ফিল্ম, আর হ্যাঁ, আবারও ছক্কাই হাঁকালেন নুহা সুমায়ুন। ফরেনার্স অনলির পর এলো তার মশারি। 22 মিনিটের এই শর্ট ফিল্ম দেখে মনে হলো নুহাস যেন বাংলাদেশে হরর ঘরানা এবং নিজেকে প্রতিনিয়ত অন্য একটা মাত্রায় নিয়ে চলেছেন। চলুন মশারির গল্পটা শেয়ার করি আপনাদের সাথে। ভ্যাম্পায়াররা মশারির ভিতরে ঢুকতে পারে না কেন?
সবাই জানি মশা রক্ত খায়, আর এজন্য আমরা মশারি টাঙাই। মশাই রক্ত খায়? শুধু মশা না, অনেক কিছুই আমাদের রক্ত চুষে খাচ্ছে। গল্প আহামরি না, ঠিক আছে, কিন্তু গল্পের গভীরতাটা যে বেশ, তা উপলব্ধির বিষয়। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মেটাফর হিসেবে পরিচালক অনেক কিছুর সম্মুখীন করেছেন, আর একের পর এক সোশ্যাল মেসেজ দিয়ে গেছেন। নাতি দীর্ঘ টাইম ফ্রেমে যেভাবে উঠে এসেছে বহু কিছু, তা এই কন্টেন্ট থেকে চোখ সরাতে দেয়নি এক সেকেন্ডের জন্যও। স্টোরি প্লট আমাদের থট প্রসেসকে আরেকটু রেসপন্সিভ করার কাজটিই করেছে, এবং মশারির ব্রিলিয়ান্সও এখানেই। অভিনয় করেছেন দুজন। অভিনয়ের চেয়ে এই হরর শর্ট ফিল্মের মূল থিমই প্রধান ছিল, তবে বড় বোনের চরিত্রে সুনেরা বিনতে কামাল বেশ ভালো ছিলেন। তার ডায়ালগ ডেলিভারিগুলো চাইলে তিনি আরও ভালো করতে পারতেন, তবে এক্সপ্রেশনগুলো ভালো লেগেছে। ছোট বোনের চরিত্রে যে শিশুশিল্পী অভিনয় করেছে, সে শিলা আহমেদের মেয়ে। পরের প্রজন্ম তাহলে ভালোভাবেই তৈরি হচ্ছে বলা যায়। দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, ক্যামেরা ওয়ার্ক দারুণ ছিল, আর বিজিএম মারাত্মক লেভেলের। ডার্ক কালার গ্রেডিং কন্টেন্টের সাথে পারফেক্ট ম্যাচিং। হরর, কিন্তু সেরকম হরর না। হররের আদলে পুরোটা জুড়ে অন্যরকম গল্প তুলে ধরে নুহাস হুমায়ুন মুগ্ধতা বাড়িয়েছে। সিনেমার নাম ২ দিনের দুনিয়া, আর তাতে পাল্লাপাল্লি লড়াইয়ে অভিনয় করেছেন দুই তুখোর অভিনেতা, চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু। একটা গল্পের মধ্যে একই সময়সীমায় দুটো চরিত্রকে সমান তালে গুরুত্ব দেওয়া কিন্তু বেশ কঠিন ব্যাপার। তবে গল্পটাই এমন যে যেখানে সময় নিয়ে রয়েছে জটিল এক ধাঁধা। সেই জায়গা থেকে বলতে হবে যে এই সিনেমায় আসল শিল্পী কিন্তু আসলে গল্পটি, আর সেই শিল্পীকে দক্ষভাবে অনুসরণ করে গেছেন চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু। চঞ্চল চৌধুরী এই সিনেমায় অভিনয় করেছেন সামাদ নামের একজন ট্রাক ড্রাইভার হিসেবে। গল্পের শুরু থেকেই গড়পড়তা একজন ট্রাক ড্রাইভারের কাজ, জীবনধারা আর অভ্যাসে তিনি এতটা মিশে গিয়েছেন যে দর্শকের কিন্তু মুগ্ধ না হয়ে উপায় থাকে না। সহকারীর হাতে বেশ কিছু টাকা তিনি তুলে দেন মহাজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং এখানেই কিন্তু দর্শক আঁচ করতে পারবেন যে এই টাকা নিয়ে সামনে বড় ধরনের একটা গন্ডগোল লাগতে পারে। সময় মতো কাজ সেরে বাড়িতে ফেরার জন্য যাত্রা করে সামাদ, কথা বলে স্ত্রী কন্যার সাথে। তবে এরই মধ্যে হোটেলে খেতে বসে তার প্রথম দেখা হয় জামশেদের সাথে। এই জামশেদ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সেখান থেকে অনেক দূরের একটা পেট্রোল স্টেশনে গিয়েও চায়ের দোকানে জামশেদকে আবার দেখতে পায় সামাদ। এই এতটা কম সময়ের মধ্যে জামশেদ কিভাবে এখানে আবার চলে আসলো তার কোনো ব্যাখ্যা পায় না সামাদ। জামশেদ যেন পুরোই রহস্যে ঘেরা একটা মানুষ, গরমের মধ্যেও তার গলায় একটা মাফলার পেঁচানো। এবারে কিছু আলাপে সামাদ বুঝতে পারে যে জামশেদ কোনো সাধারণ মানুষ নয়। সেখান থেকে শুরু হয় জামশেদ আর সামাদের বিচিত্র এক যাত্রা, যেই যাত্রাপথে চলতে চলতে এই কাহিনী এগিয়ে যাবে, এবং এই এগিয়ে যাওয়ার সাথেই দর্শক মুগ্ধ হবেন ২ দিনের দুনিয়ার গল্পে। আচ্ছা, একটা সত্য কথা কোন তো, ঘণ্টা দেড়েকের এই সিনেমায় শেষ পর্যন্ত দুজনেই অভিনয় আর পারফরমেন্সে নিজেদের যেই নাম তার ওজনটা ধরে রাখতে পেরেছেন। সকল রহস্যের আর প্রশ্নের জট খুলতে চাইলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন ঝটপট, কারণ এখানে পুরোটা সময় কিন্তু একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা দিয়ে গল্পটি পরিণতির দিকে এগিয়ে গেছে। আর এর মূল বক্তব্য আমার কাছে এমন মনে হয়েছে যে আপনার যে কোনো কাজের জন্য আপনার জন্য যে চূড়ান্ত একটা নিয়তি সৃষ্টি হয় তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় আসলে নেই। বড়জোর হয়তো বা কিছু ঘটনা এদিক সেদিক করা যায়। সেই দিক থেকে বলতেই হবে যে এই গল্পটি বেশ ইউনিক, অন্তত বাংলাদেশি কন্টেন্টের দিক থেকে বিচার করলে। হলিউড বা বহির্বিশ্বের ফিল্ম পরিসরে অবশ্যই এই ধরনের কাহিনী বেশ রয়েছে, যেখানে কাহিনী পরবর্তীতে কি ঘটবে তা অনেকাংশেই নির্ভর করে চরিত্রের নেওয়া কিছু কিছু সিদ্ধান্তের ওপরে। চঞ্চল এবং বাবু ছাড়াও অনেকদিন পর তানভিন সুইটি তার অ্যাপিয়ারেন্সে দারুণ অভিনয় করেছেন। ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে। একবার সন্দেহ হইল না তোমার? সমালোচনার প্রসঙ্গে আসি। সমালোচনা করার মতো অনেক কিছু অবশ্যই সিনেমাটিতে রয়েছে, কারণ ইউনিক স্টোরি হলেও তার মধ্যে কিন্তু ফাঁকফোকর রয়েছে বেশ। অনেক সময়ই সংলাপে ঘটনায় অপ্রাসঙ্গিকতা এসেছে। আমি ঠিক সংলাপ বা কাহিনী ধরে ধরে বলবো না, সেক্ষেত্রে দর্শক গল্পটি বুঝে যাবেন, স্পয়লার হয়ে যাবে। সেটা ছাড়াও বলতে হয় যে চিত্রনাট্যের গাঁথুনি কিন্তু খুব মজবুত নয়, তবে সেগুলো শিল্পীরা নিজ গুণে দারুণভাবে উতরে গেছেন। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার যে কানেকশন, সেটা বেশ কিছু সময় মনে হয়েছে যেন জোর করে চলে এসেছে। এটা অনেকের কাছে মনে হতে পারে। অনেক বিষয়ে ঘটনার সাথে যে কারণ বা ব্যাকগ্রাউন্ড, সেটার কোনো সামঞ্জস্য ছিল না, যেটা একটু চোখে লাগার মতো। সেদিক থেকে বলা যায় যে চিত্রনাট্যে যদি আরেকটু
একটু যত্ন নেওয়া হতো তাহলে ফলাফল আরও ভালো হতে পারত। একটু হুট করে জুড়ে বসলেও মাশা ইসলামের গাওয়া টেকা ও টেকা গানটি আইটেম ধাঁচে বেশ চিত্তাকর্ষক এবং শুনতেও চমৎকার। তবে গল্পটি দ্রুত সময় মতো শেষ করাটা প্রশংসনীয় একটা সিদ্ধান্ত ছিল। চাইলে হয়তো এটিকে আরও বড় করা যেত, তবে সেটি স্ক্রিন টাইম লম্বা করা ছাড়া অন্য কিছুই করতো না, আমার যা মনে হয়েছে। সব মিলিয়ে পরিচালক অনম বিশ্বাস চমৎকার একটা কাজ করেছেন, এটা বলতে হবে, কারণ বাংলাদেশি ঘরানায় এরকম একটা গল্প এবং তার প্রেজেন্টেশন কিন্তু আলাদা একটা ব্যাপার। আর গল্পকার আশরাফুল আলম শাওন অবশ্যই একটি ব্যতিক্রম গল্পের জন্য প্রশংসা পাবেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সময় করে দেখে নিন কেমন লাগে 2 দিনের দুনিয়া। হলিউডে বক্স অফিসে এই মুহূর্তে শীর্ষে রয়েছে হ্যালোইন এন্ডস সিনেমাটি। মাইকেল মায়ার্স চরিত্রটির কথা সবারই মনে আছে যারা ক্লাসিক হরর ফিল্ম হ্যালোইনের আগের দুটো পর্ব দেখেছেন। এই ট্রিলজির আপাতত শেষ অংশে মাইকেল এবং লরির চমকে দেওয়া কিছু ঘটনা দেখে আবারও শিউরে উঠছেন দর্শক। বক্স অফিসেও প্রথম সপ্তাহে $40 মিলিয়ন বেশি আয় করেছে সিনেমাটি। মূল চরিত্রে রয়েছেন জেমিলি কার্টিস, অ্যান্ডি ম্যাটিচাক, জেমস জুড কোর্টনি। দ্বিতীয় স্থানে রয়েছে স্মাইল। হলিউড বক্স অফিসে এই সপ্তাহেও এই হরর সিনেমার কিন্তু জয় জয়কার চলছে। কাহিনীতে দেখা যাবে একজন পেশেন্টের সাথে ঘটে যাওয়া অদ্ভুত এবং ভীতিকর একটি ঘটনা চাক্ষুষ করার পর চিকিৎসক নিজেই ভয়ানক সব ঘটনার মুখোমুখি হতে থাকেন, আর তার নিজেরও রয়েছে ট্রমাটিক কিছু অতীত অভিজ্ঞতা। এই সিনেমা পরিচালনা করেছেন পার্কার ফিন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুজি বেকন, জেসিটি আশার, কাইল গেলনার। তৃতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে $12.5 মিলিয়ন। এর মোট আয় এখন প্রায় $71 মিলিয়ন। 3 নম্বর স্থানে রয়েছে লাইল লাইল ক্রোকোডাইল, শিশুদের জন্য লেখা একটি বই যার গল্প নিউ ইয়র্কে বসবাস করা এক আমুদে কুমিরকে নিয়ে। সেই কাহিনী থেকেই নির্মাণ করা হয়েছে এই ফিচার ফিল্ম। জশ গর্ডন এবং উইল স্পেকের পরিচালনায় এই সিনেমায় রয়েছেন হাভিয়ার বারদামের মতো তারকা। দ্বিতীয় সপ্তাহে $7.5 মিলিয়ন আয় করে এর মোট আয় প্রায় $23 মিলিয়ন। বলিউড বক্স অফিসে এই মুহূর্তে আলোচনায় রয়েছে কান্তারা সিনেমাটি। 14 অক্টোবর মুক্তি পেয়েছে কন্নড় এই সিনেমা, একই সাথে হিন্দিতে বলিউডেও চলছে। এই সিনেমা যাকে বলে একেবারে ওয়ান ম্যান আর্মি। গল্প, পরিচালনা এবং মূল চরিত্র সব কিছুতেই রয়েছেন ঋষভ শেট্টি। আরও অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, প্রমোদ শেট্টি, সপ্তমী গৌড়। এই অ্যাকশন ড্রামা বলিউডে ওপেনিং ডেতে $1 কোটি এবং প্রথম উইকেন্ডে $7.5 কোটি আয় করেছে। এবার একটি ট্রেলার রিয়াকশন। 2 অক্টোবর যদিও পার হয়ে গেছে, তবে আসছে নভেম্বর মাসে। দর্শক, এতক্ষণ দেখছিলেন জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্স বায়োস্কোপ 24। আসছে রোববার রাত 9টায় আবারও দেখা হবে সিনেমা, ওয়েব সিরিজের নতুন সব খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমার সঙ্গেই থাকুন।